মা, তোমার ব্রা যখন ওয়াশিং মেশিনে আটকে গেছিল সেটা বের করার সময় আমার যে অনুভূতি হয়েছে সেটা নিয়ে কথা বলতে হবে। ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম সকালে। বিকেলে দেখি মেশিন কাজ বন্ধ করে দিয়েছে। ছেলে এসে দেখল কাপড়গুলো ড্রামের মধ্যে আটকে গেছে। সে হাত ঢুকিয়ে একটা একটা করে কাপড় বের করতে লাগল। হঠাৎ আমার একটা ব্রা বের হলো তার হাতে। আমি লজ্জা পেয়ে গেলাম। তাড়াতাড়ি সেটা নিয়ে নিতে গেলাম। কিন্তু সে হাতটা সরাল না। বলল, মা, তুমি লজ্জা পেজো না। আমি বললাম, দে দে, এসব তোর দেখার কিছু না। সে বলল, মা, এই কাপটা দেখে আমি প্রথমবার বুঝলাম তুমি একজন নারী। আমার মায়ের আগে তুমি একজন মহিলা। আমার মুখ টকটকে লাল হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তোমার এই নারীত্বকে আমি সম্মান করতে চাই স্বামী হিসেবে। বিয়ে করবে আমাকে? ওয়াশিং মেশিনের হাম্মিং সাউন্ড বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমার হৃদয়ে একটা অদ্ভুত সুর বাজছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শর্মিলা দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, তনয় আর মিন্ময়ী। তনয় 18 বছর বয়সী, কলেজে পড়ে। মিন্ময়ী 10 বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু আমি যে ঘটনাটার কথা বলছিলাম সেটা আসলে শুরু হয়েছিল অনেক আগে থেকেই। আমাদের বাসার পেছনে একটা পুরনো কূপ ছিল। সেই কূপটার নাম ছিল রহস্যের কূপ। আশেপাশের সবাই বলতো এই কূপে নাকি অদ্ভুত কিছু লুকিয়ে আছে। সেদিন সকালে ওয়াশিং মেশিনের ঘটনার পর আমি ভীষণ অস্বস্তিতে ছিলাম। তনয়ের সেই কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি কি সত্যিই একজন মা হিসেবে ব্যর্থ হয়েছি? নাকি তনয়ের মনে অন্য কোনো অদ্ভুত চিন্তা এসেছে? বিকেলে যখন প্রদীপ অফিস থেকে ফিরল, আমি তাকে সব কিছু খুলে বললাম। প্রদীপ শুনে একটু ভাবল, তারপর বলল, শর্মিলা, তনয় হয়তো বড় হয়ে যাচ্ছে। ছেলেদের এই বয়সে মনে নানা ধরনের চিন্তা আসে। তুমি চিন্তা করো না আগে। কিন্তু আমার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি একা বারান্দায় বসেছিলাম। হঠাৎ দেখি পেছনের কূপের দিক থেকে একটা অদ্ভুত আলো আসছে। প্রথমে ভাবলাম চোখের ভুল হয়তো। কিন্তু না, আলোটা সত্যিই ছিল। আমি ধীরে ধীরে কূপের দিকে এগিয়ে গেলাম। কূপের কাছে গিয়ে দেখি একটা পুরনো চামড়ার বাক্স পড়ে আছে। বাক্সটা খুলে দেখি ভেতরে একটা পুরনো ডায়েরি আর কিছু ছবি। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। ডায়েরিতে লেখা ছিল, আমার নাম কমলা দেবী। আজ থেকে 50 বছর আগে আমি এই বাড়িতে থাকতাম। আমার স্বামী রামেশ্বর আর ছেলে বিমল। একদিন আমার ছেলে বিমল আমাকে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু এই ভালোবাসাটা অন্য রকম। আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছে। বিমল তখন আমাকে বলল, মা, তুমি শুধু আমার মা না, তুমি একজন সুন্দরী নারী। আমি তোমাকে স্ত্রী হিসেবে পেতে চাই। আমি শুনে ভীষণ ধাক্কা খেলাম। একই পাপের কথা বলছে আমার ছেলে? কিন্তু বিমল আমাকে বুঝালো, মা, এটা পাপ নয়। এটা ভালোবাসা। তুমি এত সুন্দর, এত যত্ন নাও আমার। আমি চাই তুমি সারা জীবন আমার পাশে থাকো। আমি তখন বিমলকে বললাম, বিমল, তুমি এই ভুল পথ থেকে ফিরে এসো। আমি তোমার মা। এ ধরনের কথা বলা উচিত নয়। কিন্তু বিমল বুঝতে পারছিল না। সে আরও জোরাজুরি করতে লাগল। একদিন রাতে সে আমার ঘরে এসে গিয়ে ডায়েরি পড়তে পড়তে আমার হাত কাঁপছিল। এ কি পড়ছি আমি? এ যেন আজকের ঘটনারই প্রতিধ্বনি। আমি দ্রুত পরের পাতা উল্টালাম। সেদিন রাতে বিমল আমার ঘরে এসে বলল, মা, আমি আর পারছি না। তুমি আমাকে বিয়ে করো। আমি তখন চিৎকার করে উঠলাম। রামেশ্বর ছুটে এলো। সব শুনে সে বিমলকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু বিমল আমাদের ছেড়ে যাবার আগে বলল, মা, আমি তোমাকে পেতেই হবে। এই কূপে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে। এই সুড়ঙ্গ দিয়ে অন্য একটা জগতে যাওয়া যায়। সেখানে আমরা একসাথে থাকতে পারব। সেদিনের পর থেকে বিমলের আর কোনো খবর পাইনি। কিন্তু মাঝে মাঝে রাতে কূপের দিক থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পাই। মনে হয় বিমল আমাকে ডাকছে। আজ আমি এই ডায়েরি লিখে কূপের কাছে রেখে দিলাম। যদি কোনোদিন এই বাড়িতে আমার মতো কোনো মা আসে, সে যেন সাবধান হয়ে যায়। যদি তার ছেলে তার সাথে অস্বাভাবিক আচরণ করে, তাহলে সে যেন এই কূপের কাছে আসে।
এখানে একটা গোপন রহস্য লুকিয়ে আছে গি। ডায়েরি পড়ে আমার সারা শরীরে কাঁপুনি দিল। একই রকম কাকতালীয় ব্যাপার। 50 বছর আগে এই বাড়িতেই আমার মতো একজন মায়ের সাথে একই ঘটনা ঘটেছে। আমি ডায়েরির পরের পাতা উল্টালাম। সেখানে একটা ম্যাপ আঁকা ছিল। ম্যাপে দেখানো হয়েছিল কূপের ভেতরে একটা গোপন সিঁড়ি আছে। সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে একটা গুপ্ত সুড়ঙ্গ পাওয়া যাবে। আমি দ্বিধায় পড়ে গেলাম। এই মাঝরাতে কূপের ভেতরে নামব? কিন্তু কৌতূহল আমাকে পেয়ে বসল। হয়তো এখানে তনয়ের আচরণের কোনো সমাধান পাব। আমি একটা টর্চলাইট নিয়ে কূপের কাছে গেলাম। কূপের ভেতরে তাকিয়ে দেখি সত্যিই একপাশে একটা পাথরের সিঁড়ি আছে। সিঁড়িটা অনেক পুরনো, কিন্তু ভাঙা নয়। আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। নিচে নেমে দেখি একটা লম্বা সুড়ঙ্গ। সুড়ঙ্গের দেওয়ালে অদ্ভুত সব চিত্র আঁকা। চিত্রগুলোতে দেখা যাচ্ছে মা আর ছেলের মধ্যে কিছু একটা ঘটছে। আমি সুড়ঙ্গ দিয়ে এগিয়ে চললাম। অনেকক্ষণ হাঁটার পর একটা বড় গুহার মতো জায়গায় পৌঁছালাম। সেখানে আশ্চর্যজনকভাবে অনেক আলো। আলোর উৎস দেখতে পেলাম না, কিন্তু পুরো জায়গাটা উজ্জ্বল। গুহার মাঝখানে একটা বড় পাথর। পাথরের উপর একটা বই রাখা। আমি বইটা হাতে নিয়ে খুললাম। বইটার নাম মাতি হৃদয়ের রহস্য। বইতে লেখা ছিল, যুগে যুগে কিছু মায়েরা এমন পরিস্থিতির সম্মুখীন হন যখন তাদের ছেলেরা তাদের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। এটি একটি প্রাকৃতিক মানসিক বিকাশের অংশ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই অনুভূতি নিয়ন্ত্রণ করা যায়। আমি আরও পড়তে লাগলাম। এই অনুভূতির মূল কারণ হল ছেলেরা যখন বয়ঃসন্ধিকালে পৌঁছায় তখন তারা মায়ের মধ্যে প্রথম নারীর প্রতিচ্ছবি দেখে। এটি সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু সমস্যা হয় যখন এই অনুভূতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বইয়ের পরের অংশে লেখা ছিল, এই সমস্যার সমাধান হল মা এবং ছেলে দুজনেরই বুঝতে হবে যে এটি একটি অস্থায়ী মানসিক অবস্থা। মায়ের উচিত ছেলের সাথে খোলামেলা আলোচনা করা। ছেলেকে বুঝাতে হবে যে মা ও ছেলের সম্পর্ক পবিত্র এবং এটি কখনো অন্য কিছুতে রূপান্তরিত হতে পারে না। আমি বইটি পড়ে অনেক কিছু বুঝতে পারলাম। তনয়ের আচরণ আসলে একটি স্বাভাবিক মানসিক বিকাশের অংশ। আমার উচিত ছিল তার সাথে ধৈর্য ধরে কথা বলা, তাকে বুঝানো। কিন্তু তখন গুহার ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। আমি চারদিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। হঠাৎ গুহার একপাশে একটা দরজা খুলে গেল। দরজার ওপাশে আলো জ্বলছে। আমি কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে গেলাম। দরজা পেরিয়ে ভেতরে ঢুকে দেখি একটা অপূর্ব সুন্দর বাগান। বাগানে রকমারি ফুল ফুটে আছে। বাগানের মাঝখানে একটা ছোট্ট কুটির। আমি কুটিরের দিকে এগিয়ে গেলাম। কুটিরের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখি একজন বয়স্ক মহিলা বসে আছেন। মহিলার চেহারা অনেক শান্ত, চোখে এক ধরনের প্রশান্তি। মহিলা আমাকে দেখে হাসলেন। বললেন, তুমি নিশ্চয়ই শর্মিলা? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি অবাক হয়ে বললাম, আপনি কে? আপনি আমাকে চেনেন কিভাবে? মহিলা বললেন, আমি কমলা। সেই কমলা যার ডায়েরি তুমি পড়েছ। আমি এখানে গত 50 বছর ধরে আছি। আমার চোখ ছানাবড়া। কি বলছেন আপনি? 50 বছর ধরে এখানে? এটা কি রকম জায়গা? কমলা দেবী বললেন, এই জায়গাটা একটা বিশেষ মাত্রা। এখানে সময় অন্যভাবে চলে। আমি এখানে এসেছিলাম আমার ছেলে বিমলের খোঁজে। বিমল এই সুড়ঙ্গ দিয়ে চলে গিয়েছিল। আমিও তার খোঁজে এখানে এসেছিলাম। কিন্তু বিমল কোথায়? আমি জিজ্ঞেস করলাম। কমলা দেবী দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিমল এখানে এসেছিল। কিন্তু এখানে এসে সে বুঝতে পারল যে তার মায়ের প্রতি যে অনুভূতি সেটা ভুল। এখানে একটা বিশেষ শক্তি আছে যা মানুষের মনের গভীরের অনুভূতিগুলোকে পরিষ্কার করে দেয়। আমি বুঝতে পারছিলাম না। মানে? কমলা দেবী বুঝিয়ে বললেন, দেখো শর্মিলা, ছেলেরা যখন বয়ঃসন্ধিকালে পৌঁছায় তখন তাদের মনে নানা ধরনের জটিল অনুভূতি আসে। তারা মায়ের প্রতি ভালোবাসা আর অন্য ধরনের আকর্ষণের মধ্যে পার্থক্য করতে পারে না। কিন্তু সময়ের সাথে সাথে এই বিভ্রান্তি দূর হয়ে যায়। বিমল এখানে এসে সেটা বুঝতে পারল। সে অনুধাবন করল যে তার মায়ের প্রতি যে অনুভূতি সেটা আসলে গভীর ভালোবাসা এবং সম্মান। কিন্তু সেই অনুভূতিকে সে ভুলভাবে ব্যাখ্যা করেছিল। আমি জিজ্ঞেস করলাম, তাহলে বিমল এখন কোথায়? কমলা দেবী বললেন, বিমল বুঝতে পারার পর আমার কাছে ক্ষমা চাইল। তারপর সে বাস্তব জগতে ফিরে গেল। সে বিয়ে করেছে, সন্তানের বাবা হয়েছে।
এখন সে খুব সুখে আছে গু। তাহলে আপনি এখনো এখানে কেন? কমলা দেবী একটু হেসে বললেন, আমি এখানে থেকে গেলাম অন্য মায়েদের সাহায্য করার জন্য। যেসব মায়েরা আমাদের মতো পরিস্থিতির সম্মুখীন হয় তাদের সাহায্য করি গু। আমি বললাম, কিন্তু আমার তনয়ের ব্যাপারে আমি কি করব? কমলা দেবী বললেন, তুমি বাড়ি ফিরে গিয়ে তনয়ের সাথে খোলামেলা কথা বলো। তাকে বুঝাও যে এই অনুভূতিগুলো স্বাভাবিক, কিন্তু সেগুলোকে সঠিকভাবে বুঝতে হবে। মা এবং ছেলের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক। এই সম্পর্কে ভালোবাসা, শ্রদ্ধা এবং যত্ন আছে। কিন্তু এটা কখনো অন্য কিছুতে রূপান্তরিত হতে পারে না গে। আমি কমলা দেবীর কথা শুনে অনেক স্বস্তি পেলাম। কিন্তু তখন একটা প্রশ্ন মনে এলো। কমলা দেবী, আপনি এতদিন আপনার পরিবারের কথা ভাবেননি? আপনার স্বামী রামেশ্বর বাবুর কি হয়েছে? কমলা দেবী বললেন, এই জায়গায় সময় অন্যভাবে চলে। এখানে আমি 50 বছর ছিলাম, কিন্তু বাস্তব জগতে হয়তো এক রাত কেটেছে। রামেশ্বর এখনও আমার জন্য অপেক্ষা করছে গি। আমি অবাক হয়ে বললাম, সেটা কিভাবে সম্ভব? এই মাত্রার সময় আলাদা। এখানে যত সময় কাটুক, বাস্তব জগতে খুব কম সময় যায়। এটা একটা রহস্যময় জায়গা। কমলা দেবী তখন আমাকে বললেন, তুমি এখন বাড়ি ফিরে যাও। তোমার পরিবারের কাছে ফিরে যাও। তনয়ের সাথে ধৈর্য ধরে কথা বলো। দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, কিন্তু আমি এই জায়গা থেকে বের হব কিভাবে? কমলা দেবী হেসে বললেন, তুমি যেভাবে এসেছ সেভাবেই ফিরে যাও। কিন্তু মনে রেখো, এই রহস্যের কথা কাউকে বলো না। এটা শুধু তোমার এবং আমার মধ্যে থাকুক। আমি কমলা দেবীকে ধন্যবাদ জানিয়ে বাগান থেকে বের হয়ে এলাম। সেই একই পথ দিয়ে সুডঙ্গ সিডি হয়ে কূপ থেকে বের হয়ে এলাম। ঘড়ি দেখে অবাক। এখনও রাত 12টা। মানে আমি যতক্ষণ সেখানে ছিলাম এখানে শুধু কয়েক মিনিট কেটেছে। আমি ঘরে ফিরে এলাম। প্রদীপ আর বাচ্চারা সবাই গভীর ঘুমে। পরের দিন সকালে তনয় ঘুম থেকে উঠে আমার কাছে এলো। বলল, মা, গতকাল আমি যা বলেছিলাম সেটা নিয়ে আমি সারারাত ভেবেছি। আমার মনে হচ্ছে আমি কিছু ভুল বুঝেছি। আমি তনয়কে কাছে ডেকে বসালাম। বললাম, তনয়, তুমি যা বলেছিলে সেটা নিয়ে আমিও ভেবেছি। তুমি এখন বড় হয়ে যাচ্ছ। তোমার মনে নানা ধরনের অনুভূতি আসা স্বাভাবিক। তনয় একটু লজ্জিত ভঙ্গিতে বলল, মা, আমি আসলে বুঝতে পারছিলাম না আমার মনে কি হচ্ছে। তুমি আমার খুব যত্ন নাও, ভালোবাসো। সেই ভালোবাসাটাকে আমি ভুলভাবে বুঝেছি। আমি তনয়ের হাত ধরে বললাম, তনয়, মা এবং ছেলের মধ্যে যে ভালোবাসা সেটা পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা। এই ভালোবাসায় আছে যত্ন, আছে মমতা, আছে গভীর শ্রদ্ধা। কিন্তু এটা অন্য কোনো ধরনের সম্পর্কে রূপান্তরিত হতে পারে না। তনয় বলল, মা, আমি এখন বুঝতে পারছি। আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি। আর সেটাই সবচেয়ে সুন্দর। তুমি আমার মা, আমার প্রথম গুরু, আমার সবচেয়ে কাছের মানুষ গো। আমি তনয়কে জড়িয়ে ধরলাম। মনে হলো একটা বিশাল বোঝা আমার বুক থেকে নেমে গেল। কিন্তু আমাদের এই কথোপকথন শুনে হাজির হল মিন্ময়ী। সে বলল, মা, তোমরা কি নিয়ে কথা বলছ? আমি হেসে বললাম, কিছু না মা, আমরা শুধু মা-ছেলের সম্পর্ক নিয়ে কথা বলছিলাম গু। মিন্ময়ী বলল, আমি কিন্তু জানি তোমরা গোপনে কি করছ। তোমরা পেছনের কূপের কাছে গিয়েছিলে গু। আমি চমকে উঠলাম। তুমি কিভাবে জানলে? মিন্ময়ী বলল, আমি রাতে ঘুম থেকে উঠে দেখি তুমি নেই। জানালা দিয়ে দেখি তুমি কূপের কাছে যাচ্ছ। আমিও দূর থেকে দেখেছি তুমি কূপের ভেতরে নেমেছ গু। তনয় অবাক হয়ে বলল, মা, তুমি রাতে কূপের ভেতরে গিয়েছিলে? কেন? আমি একটু ভাবলাম। মিন্ময়ী এবং তনয় দুজনেই আমার সন্তান। তাদের কাছে মিথ্যে বলা উচিত হবে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম সত্য বলব। আমি বললাম, আসলে কূপের কাছে একটা পুরনো ডায়েরি পেয়েছিলাম। সেই ডায়েরিতে অনেক বছর আগের একটা পরিবারের কথা লেখা ছিল। তাদের সমস্যা আর আমাদের সমস্যা একই রকম ছিল। তাই আমি কূপের ভেতরে গিয়ে দেখতে চেয়েছিলাম সেখানে কি আছে গি। মিন্ময়ী কৌতূহলী হয়ে বলল, তাহলে কি পেয়েছিলে সেখানে? আমি বললাম, একটা গোপন সুডঙ্গ আর একটা গুহা। সেখানে অনেক পুরনো বই পেয়েছি। সেই বইয়ে পারিবারিক সমস্যার সমাধান লেখা ছিল গু। তনয় বলল, মা, আমিও দেখতে চাই সেই জায়গা গু। আমি বললাম, না তো নয়, সেই জায়গা একটু বিপজ্জনক। তোমাদের যাওয়া ঠিক হবে না গি। কিন্তু মিন্ময়ী আর তনয় দুজনেই জিদ ধরল। তারা বলল, মা, আমরা তোমার সাথে যাব। তুমি একা গেলে আমরা চিন্তায় থাকব। আমি অনেক বুঝিয়েও পারলাম না।
শেষে মনে হলো ওদের সাথে নিয়ে গেলে হয়তো ভালো হবে। অন্তত ওরা নিজেরা গোপনে যাবে না। সেদিন রাতে আমি তনা আর মিন্ময়ীকে নিয়ে কূপের কাছে গেলাম। প্রদীপ গভীর ঘুমেছিল। আমি ওদের বললাম, তোমরা আমার সাথে থাকবে। কোথাও আলাদা হয়ে যাবে না আগি। আমরা তিনজন কূপের ভেতরে নামলাম। তনা আর মিন্ময়ী অবাক হয়ে দেখছিল পুরনো সিডি আর সুডঙ্গ। মিন্ময়ী বলল, মা, এই সুডঙ্গকে বানিয়েছে? এত পুরনো দেখাচ্ছে গু। আমি বললাম, এটা বহু বছর আগে তৈরি হয়েছে। কে তৈরি করেছে সেটা জানা নেই গু। আমরা সুডঙ্গ দিয়ে এগিয়ে চললাম। গুহায় পৌঁছে তনয় বলল, মা, এই জায়গা এত আলো কোথা থেকে আসছে? আমি বললাম, এটা একটা রহস্য। এই আলোর কোনো উৎস দেখা যায় না আগে। মিন্ময়ী সেই বইটা দেখে বলল, মা, এই বইটা কি? আমি বললাম, এটা পারিবারিক সমস্যার সমাধান নিয়ে লেখা একটা বই। তনয় বইটা হাতে নিয়ে পড়তে শুরু করল। কিছুক্ষণ পড়ার পর সে বলল, মা, এই বইয়ে লেখা আছে যে কিশোর বয়সে ছেলেমেয়েদের মনে নানা ধরনের বিভ্রান্তি আসে। কিন্তু সঠিক গাইডেন্স পেলে সেই বিভ্রান্তি দূর হয়ে যায়। আমি বললাম, ঠিকই তো। তোমার যেই অনুভূতি হয়েছিল সেটাও এই ধরনের বিভ্রান্তি গু। তনয় বলল, মা, আমি এখন পুরোপুরি বুঝতে পারছি। আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি। এটাই স্বাভাবিক, এটাই সঠিক। মিন্ময়ীও বলল, হ্যাঁ, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সবচেয়ে পবিত্র। তখন আমি ওদের সেই গোপন দরজার কথা বললাম। আমি বললাম, এই গুহার ভেতরে আরেকটা জায়গা আছে। সেখানে একজন বয়স্ক মহিলা আছেন যিনি পারিবারিক সমস্যার সমাধান দেন গু। তনা আর মিন্ময়ী দুজনেই কৌতূহলী হয়ে বলল, আমরাও সেই মহিলার সাথে দেখা করতে চাই গু। আমি ওদের নিয়ে সেই গোপন দরজার কাছে গেলাম। দরজা খুলে বাগানের ভেতরে ঢুকলাম। কমলা দেবী আগের মতোই কুটিরে বসেছিলেন। কমলা দেবী আমাদের দেখে হাসলেন। বললেন, আহা, তুমি তোমার সন্তানদের নিয়ে এসেছ গু। তনা আর মিন্ময়ী কমলা দেবীকে প্রণাম করল। কমলা দেবী ওদের আশীর্বাদ করলেন। কমলা দেবী বললেন, তনয়, তুমি কি এখন বুঝতে পেরেছ যে তোমার মায়ের প্রতি তোমার অনুভূতি আসলে কি? তনয় বলল, হ্যাঁ দিদি, আমি বুঝতে পেরেছি। আমি আমার মাকে মা হিসেবেই ভালোবাসি। এটাই সবচেয়ে সুন্দর গু। কমলা দেবী খুশি হয়ে বললেন, খুব ভালো। তুমি সঠিক পথ খুঁজে পেয়েছ গু। মিন্ময়ী জিজ্ঞেস করল, দিদি, আপনি এখানে কতদিন ধরে আছেন? কমলা দেবী বললেন, অনেক দিন। আমি এখানে থেকে পরিবারগুলোকে সাহায্য করি যারা এই ধরনের সমস্যায় পড়ে। তনয় বলল, দিদি, এই জায়গাটা কি? এখানে সময় কেন অন্যভাবে চলে? কমলা দেবী বললেন, এটা একটা বিশেষ মাত্রা। এই মাত্রায় মানুষের মন পরিষ্কার হয়ে যায়। যেসব বিভ্রান্তি থাকে সেগুলো দূর হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, কমলা দেবী, আপনি কি কখনো এই জায়গা ছেড়ে যাবেন? কমলা দেবী একটু হেসে বললেন, হ্যাঁ, শীঘ্রই। আমার কাজ প্রায় শেষ। এখন আর খুব কম পরিবার এই ধরনের সমস্যায় পড়ে। মানুষ এখন অনেক বেশি সচেতন। মিন্ময়ী বলল, তাহলে আপনি আপনার পরিবারের কাছে ফিরে যাবেন? কমলা দেবী বললেন, হ্যাঁ, আমার স্বামী রামেশ্বর আমার জন্য অপেক্ষা করছে। আমার ছেলে বিমল এখন একটা সুখী পরিবার নিয়ে আছে গিউ। তনয় বলল, দিদি, আপনি যখন ফিরে যাবেন তখন এই জায়গার কি হবে? কমলা দেবী বললেন, এই জায়গা থেকে যাবে। ভবিষ্যতে যদি কোনো পরিবার এই ধরনের সমস্যায় পড়ে তারা এখানে এসে সমাধান খুঁজে পাবে গু। আমরা কমলা দেবীর সাথে অনেকক্ষণ কথা বললাম। তিনি আমাদের পারিবারিক জীবন সম্পর্কে অনেক ভালো পরামর্শ দিলেন। কমলা দেবী বললেন, শর্মিলা, তুমি একজন আদর্শ মা। তোমার সন্তানেরা তোমাকে খুব ভালোবাসে। তনয় একটু বিভ্রান্তিতে পড়েছিল, কিন্তু সেটা এখন দূর হয়ে গেছে গিউ। আমি বললাম, এসব আপনার কৃপায়। কমলা দেবী বললেন, না, এসব তোমার ধৈর্য আর ভালোবাসার কারণে। তুমি তনয়ের সাথে রেগে যাওনি, বরং তাকে বোঝার চেষ্টা করেছ। মিন্ময়ী বলল, দিদি, আমাদের পরিবার কি সবসময় এভাবেই সুখে থাকবে? কমলা দেবী হেসে বললেন, হ্যাঁ মা, তোমাদের পরিবারে অনেক ভালোবাসা আছে। এই ভালোবাসা তোমাদের সবসময় একসাথে রাখবে গু। তখন আমার মনে একটা প্রশ্ন এলো। আমি বললাম, কমলা দেবী, আমাদের পরিবারে আর কোনো সমস্যা আসবে কি? কমলা দেবী বললেন, জীবনে সমস্যা আসবেই। কিন্তু তোমাদের পরিবারে যে একতা আর ভালোবাসা আছে সেটা দিয়ে তোমরা সব সমস্যার সমাধান করতে পারবে গু। আমরা কমলা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে আবার গুহায় ফিরে এলাম। তনয় সেই বইটা আবার পড়তে লাগল। তনয় বলল, মা, এই বইয়ে আরও অনেক কিছু লেখা আছে। এখানে লেখা আছে কিভাবে পারিবারিক বন্ধন আরও মজবুত করা যায়। আমি বললাম, তাহলে সেটা পড়ো।
আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করব। তনয় পড়তে লাগল, পরিবারের সবার মধ্যে খোলামেলা কথা বলার অভ্যাস থাকতে হবে। কোনো কিছু গোপন রাখা উচিত নয়। একে অপরের মতামতকে সম্মান করতে হবে। মিন্ময়ী বলল, এটা তো আমাদের পরিবারেই আছে। আমরা সবাই একসাথে বসে সব বিষয়ে আলোচনা করি। আমি বললাম, ঠিক। আমাদের পরিবারের এটাই বিশেষত্ব। তনয় আরও পড়ল, পরিবারের সদস্যদের একে অপরের ব্যক্তিত্বকে বুঝতে হবে। কেউ কেউ চুপচাপ, কেউ কেউ খোলামেলা। সবার স্বভাবকে মেনে নিতে হবে। আমি বললাম, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের পরিবারে প্রদীপ একটু চুপচাপ, তনয় মাঝামাঝি, আর মিন্ময়ী খুব কথা বলে। কিন্তু আমরা সবাই একে অপরকে বুঝি। তনয় বইয়ের আরেকটা অংশ পড়ল, পরিবারে কোনো সমস্যা হলে সবাই মিলে সমাধান করার চেষ্টা করতে হবে। একা একা কষ্ট পেতে হবে না। মিন্ময়ী বলল, আজকের ঘটনাই তো তার প্রমাণ। তনয় ভাইয়ার সমস্যা হলে আমরা সবাই মিলে সমাধান করেছি। আমি খুশি হয়ে বললাম, ঠিকই তো। এটাই তো পরিবারের শক্তি। আমরা গুহা থেকে বের হয়ে সুড়ঙ্গ দিয়ে কূপের দিকে এগিয়ে চললাম। পথে তনয় বলল, মা, আজকের এই অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। আমি বললাম, কেন? তনয় বলল, আমি বুঝতে পারলাম যে পরিবারের কাছে কোনো সমস্যাই গোপন রাখা উচিত নয়। যত বড় সমস্যাই হোক, পরিবারের সাথে শেয়ার করলে সমাধান পাওয়া যায়। মিন্ময়ী বলল, আমিও অনেক কিছু শিখেছি। আমি বুঝেছি যে বড় ভাইবোনদের মাঝে মাঝে কিছু সমস্যা হতে পারে। কিন্তু সেটা নিয়ে আমাদের বিচার করা উচিত নয়, বরং সাহায্য করা উচিত। আমি গর্বিত হলাম আমার 2 সন্তানকে নিয়ে। এত কম বয়সে ওরা এত গভীর কথা বলছে। কূপ থেকে বের হয়ে আমরা বাড়িতে ফিরলাম। প্রদীপ তখনও ঘুমিয়েছিল। পরের দিন সকালে প্রদীপ উঠে জিজ্ঞেস করল, তোমরা সবাই আজ খুব খুশি দেখাচ্ছ। কি ব্যাপার? আমি, তনয় আর মিন্ময়ী একসাথে হেসে উঠলাম। তনয় বলল, বাবা, আমাদের পরিবারের একটা ছোট সমস্যার সমাধান হয়েছে। প্রদীপ বলল, কি সমস্যা? আমি তো জানতেই পারলাম না। আমি বললাম, তনয়ের মনে কিছু বিভ্রান্তি ছিল। কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। প্রদীপ বলল, সেটা ভালো। কিন্তু পরের বার থেকে যে কোনো সমস্যা হলে আমাকেও জানাবে। তনয় বলল, অবশ্যই বাবা। আমরা একটা পরিবার, সবকিছু একসাথে সামলাবো। এরপর আমাদের পারিবারিক জীবন আরও সুন্দর হয়ে উঠল। তনয় তার পড়াশোনা আরও মনোযোগ দিল। সে কলেজে ভালো ফলাফল করতে লাগল। কয়েক মাস পর তনয় বলল, মা, আমার একটা বান্ধবী হয়েছে। তার নাম প্রিয়া। আমি খুশি হয়ে বললাম, সেটা খুব ভালো খবর। কবে আমাদের সাথে পরিচয় করাবে? তনয় বলল, খুব শীঘ্রই। প্রিয়া তোমাদের সাথে দেখা করতে চায়। মিন্ময়ীও উৎসাহিত হয়ে বলল, আমারও একটা ভাবি হবে। আমরা সবাই হেসে উঠলাম। 1 সপ্তাহ পর তনয় প্রিয়াকে আমাদের বাড়িতে নিয়ে এলো। প্রিয়া খুব মিষ্টি একটা মেয়ে। সে আমাদের সবার সাথেই খুব ভালো মিশল। প্রিয়া আমাকে বলল, আন্টি, তনয় আপনার সম্পর্কে অনেক বলেছে। বলেছে আপনি পৃথিবীর সেরা মা। আমি লজ্জা পেয়ে বললাম, আরে না, আমি তো সাধারণ একজন মা। প্রিয়া বলল, না আন্টি, সাধারণ নন। তনয়ের মধ্যে যে ভদ্রতা, যে পরিবারের প্রতি ভালোবাসা দেখি, সেটা আপনার ভালো লালনপালনের ফল। আমি গর্বিত হলাম। সেদিন রাতে যখন প্রিয়া চলে গেল, তনয় আমার কাছে এসে বলল, মা, প্রিয়া কেমন লাগল? আমি বললাম, খুব ভালো। সে একটা সুন্দর মেয়ে। তুমি ভালো পছন্দ করেছ। তনয় বলল, মা, আমি প্রিয়াকে ভালোবাসি। কিন্তু তোমার চেয়ে বেশি নয়। তুমি আমার মা, আমার প্রথম ভালোবাসা। প্রিয়া আমার জীবনসঙ্গী হবে। আমি তনয়কে আশীর্বাদ করলাম। মনে হলো আমার ছেলে সত্যিই পরিণত হয়েছে। কয়েক বছর পর তনয় আর প্রিয়ার বিয়ে হল। বিয়ের দিন তনয় আমাকে বলল, মা, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। কিন্তু আমি যা হয়েছি সেটা তোমার কারণে। আমি চোখের পানি মুছে বললাম, তনয়, তুমি আমার গর্ব। বিয়ের 1 বছর পর তনয় আর প্রিয়ার একটা ছেলে হল। তনয় তার ছেলের নাম রাখল অর্ণব। তনয় বলল, মা, এখন আমি বুঝতে পারছি মা ছেলের সম্পর্ক কত গভীর। আমার ছেলে অর্ণবের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছি তুমি আমাকে কত ভালোবাসতে। আমি খুশি হয়ে বললাম, এটাই তো জীবনের চক্র। তুমি এখন বাবা, তুমিও তোমার ছেলেকে সেই ভালোবাসা দেবে যেটা আমি তোমাকে দিয়েছি। মিন্ময়ীও এখন কলেজে পড়ে। সেও একটা ভালো মেয়ে হয়ে বড় হয়েছে। মাঝে মাঝে সে বলে, মা, আমি যখন বিয়ে করব, আমিও তোমার মতো একজন ভালো মা হতে চাই।
এখন আমাদের পরিবারে নতুন সদস্য হয়েছে প্রিয়া আর ছোট্ট অর্ণব। আমাদের বাড়িতে আরও বেশি হাসি আনন্দ। কিন্তু সেই রহস্যময় কূপের কথা আমরা কখনো ভুলি না। মাঝে মাঝে তনয় বলে, মা, সেই রাতের ঘটনা না হলে আমি হয়তো আজ এত সুখী হতে পারতাম না গি। আমিও মনে করি সেই অভিজ্ঞতা আমাদের পরিবারকে আরও মজবুত করেছে। একদিন প্রিয়া আমাকে জিজ্ঞেস করল, মা, তনয় মাঝে মাঝে বলে যে আপনাদের বাড়িতে একটা বিশেষ জায়গা আছে। সেটা কি? আমি হেসে বললাম, তনয় হয়তো আমাদের বাগানের কথা বলেছে। আমাদের পেছনে একটা সুন্দর বাগান আছে গি। প্রিয়া বলল, না মা, সে কূপের কথা বলেছে। বলেছে সেই কূপে নাকি রহস্য আছে গি। আমি একটু ভাবলাম। প্রিয়া এখন আমাদের পরিবারের সদস্য। তার কাছে সত্য গোপন রাখা ঠিক হবে না। আমি বললাম, প্রিয়া, একদিন সময় পেলে তোমাকে সেই কূপের কাহিনী বলব গো। সেদিন রাতে আমি প্রিয়াকে পুরো ঘটনা বললাম। কমলা দেবীর কথা, সেই রহস্যময় জায়গার কথা, সবকিছু। প্রিয়া অবাক হয়ে শুনল। বলল, মা, এই যেন এক অবিশ্বাস্য গল্প। কিন্তু এটা কি সত্যি? আমি বললাম, হ্যাঁ প্রিয়া, একেবারে সত্যি। তনা আর মিন্ময়ী দুজনেই সেখানে গেছে, কমলা দেবীর সাথে দেখা করেছে গু। প্রিয়া বলল, আমিও একদিন সেই জায়গা দেখতে চাই গু। আমি বললাম, সেটা সম্ভব। কিন্তু এই ব্যাপারটা আমাদের পরিবারের মধ্যেই রাখতে হবে গু। প্রিয়া মাথা নেড়ে সম্মতি জানাল। পরের রাতে আমি প্রিয়াকে নিয়ে কূপের কাছে গেলাম। তনয়ও আমাদের সাথে ছিল। আমরা সেই পরিচিত পথে সুডঙ্গ গুহা পেরিয়ে কমলা দেবীর কাছে পৌঁছালাম। কমলা দেবী প্রিয়াকে দেখে বললেন, আহা, এই তো তনয়ের স্ত্রী। তুমি খুব ভালো মেয়ে গি। প্রিয়া কমলা দেবীকে প্রণাম করে বলল, দিদি, আপনার কথা শুনে আমি খুব কৌতূহলী হয়েছিলাম গু। কমলা দেবী বললেন, প্রিয়া, তুমি এই পরিবারের নতুন সদস্য। তোমার জানা উচিত যে তুমি কত সুন্দর একটা পরিবারে এসেছ গু। প্রিয়া বলল, দিদি, আমি বুঝতে পারছি। তনয়ের মধ্যে যে সংস্কার, যে মূল্যবোধ দেখি, সেটা এই পরিবারের কারণে গু। কমলা দেবী খুশি হয়ে বললেন, ঠিকই বলেছ। শর্মিলা একজন আদর্শ মা। তার সন্তানেরা তার কাছ থেকে ভালো শিক্ষা পেয়েছে গি। তনয় বলল, দিদি, আমার এখন একটা ছেলে হয়েছে। তার নাম অর্ণব। আমি কিভাবে তাকে ভালো করে মানুষ করব? কমলা দেবী বললেন, তনয়, তুমি যেমন লালনপালন পেয়েছ, তোমার ছেলেকেও তেমন লালনপালন দেবে। ভালোবাসা দেবে, কিন্তু শাসনও করবে। তাকে সঠিক ভুলের পার্থক্য শেখাবে গু। প্রিয়া বলল, দিদি, আমি একজন ভালো মা হতে পারব তো? কমলা দেবী হেসে বললেন, অবশ্যই পারবে। তুমি ভালো পরিবারে এসেছ। এই পরিবার তোমাকে সব সাহায্য করবে গু। আমি বললাম, কমলা দেবী, আপনি কবে আপনার পরিবারের কাছে ফিরে যাবেন? কমলা দেবী বললেন, খুব শীঘ্রই। আমার কাজ প্রায় শেষ। এখন আর খুব কম পরিবারের এই ধরনের সাহায্যের প্রয়োজন হয় গু। তনয় বলল, দিদি, আপনি চলে গেলে এই জায়গার কি হবে? কমলা দেবী বললেন, এই জায়গা থেকে যাবে। ভবিষ্যতেও যদি কোনো পরিবারের প্রয়োজন হয়, তারা এখানে এসে সাহায্য পাবে গু। প্রিয়া বলল, দিদি, আমরা কি মাঝে মাঝে এখানে এসে আপনার সাথে দেখা করতে পারব? কমলা দেবী বললেন, আমি থাকা পর্যন্ত আসতে পারবে। কিন্তু আমি চলে যাবার পর এই জায়গা শুধু প্রয়োজনের সময় খোলে গু। আমরা কমলা দেবীর সাথে আরও কিছুক্ষণ কথা বলে বিদায় নিলাম। বাড়ি ফিরে প্রিয়া বলল, মা, আজকের অভিজ্ঞতা আমার জীবনে ভুলবার না। আমি বুঝতে পারলাম এই পরিবারের কত গভীর ভালোবাসা আছে গি। দিন যেতে লাগল। আমাদের পরিবারে আরও খুশির খবর এলো। মিন্ময়ীর বিয়ে ঠিক হলো একটা ভালো ছেলের সাথে। মিন্ময়ী বিয়ের আগে আমাকে বলল, মা, আমিও তোমার মতো একজন ভালো মা হতে চাই। আমাকে পরামর্শ দেবে গু। আমি বললাম, মিন্ময়ী, তুমি ইতিমধ্যেই অনেক কিছু শিখে গেছ। তুমি একজন ভালো মা হবে গু। মিন্ময়ীর বিয়েতেও আমাদের পুরো পরিবার একসাথে ছিল। তনয়, প্রিয়া, ছোট্ট অর্ণব, সবাই। বিয়ের দিন মিন্ময়ী আমাকে জড়িয়ে ধরে কাঁদল। বলল, মা, আমি তোমাকে খুব মিস করব গু। আমি বললাম, আমি তো আছি। যখন ইচ্ছে এসে দেখা করবে গু। মিন্ময়ী বলল, মা, আমি আমার বাচ্চাদের তোমার কাছে নিয়ে আসব। তুমি তাদের সেই ভালোবাসা দেবে যেটা আমাদের দিয়েছ গু। আমার চোখে পানি এসে গেল। মিন্ময়ী বিয়ের পর তার শ্বশুরবাড়িতে চলে গেল। কিন্তু সে নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখত। কয়েক মাস পর মিন্ময়ী ফোন করে বলল, মা, আমার একটা খবর আছে গি। আমি বললাম, কি খবর? মিন্ময়ী খুশি গলায় বলল, আমি মা হতে যাচ্ছি গু। আমি আনন্দে চিৎকার করে উঠলাম। সত্যি? তুমি মা হবে? মিন্ময়ী বলল, হ্যাঁ মা।
ডাক্তার কনফার্ম করেছে গি। আমি বললাম, এ তো খুব খুশির খবর। আমি এখনই তনয়দের জানাই। তনয় আর প্রিয়াও খুব খুশি হল। তনয় বলল, মা, এবার অর্ণবের একটা মাসি বা মামা হবে গু। আমি বললাম, হ্যাঁ, আমাদের পরিবার আরও বড় হচ্ছে গি। 9 মাস পর মিন্ময়ীর একটা মেয়ে হল। মিন্ময়ী তার মেয়ের নাম রাখল শর্মিলীকে আমার নামে। মিন্ময়ী বলল, মা, তুমি আমাদের যত ভালো করেছ, আমি চাই আমার মেয়েও সেই ভালোবাসা পাকু। আমি গর্বিত হলাম। এখন আমাদের বাড়িতে 2টা নাতি-নাতনি, অর্ণব আর শর্মিলী। দুজনেই আমার কাছে খুব আদরের। একদিন তনয় বলল, মা, অর্ণব বড় হচ্ছে। তার বয়স এখন 5 বছর। সে মাঝে মাঝে জিজ্ঞেস করে সেই কূপের কথা গি। আমি বললাম, সে কি জানে? তনয় বলল, সে জানে না পুরো ঘটনা। কিন্তু মাঝে মাঝে আমি তোমাকে কূপের দিকে যেতে দেখেছি। সেটা নিয়ে কৌতূহল গু। আমি বললাম, এখনও তার বয়স কম। বড় হলে বলা যাবে গু। কিন্তু কয়েকদিন পর অর্ণব আমার কাছে এসে বলল, নানি, সেই কূপে কি আছে? আমি বললাম, কেন? তুমি জানতে চাও? অর্ণব বলল, হ্যাঁ। বাবা বলেছে সেখানে একটা সুন্দর বাগান আছে গি। আমি ভাবলাম অর্ণব এখনো ছোট। কিন্তু সে আমাদের পরিবারের নতুন প্রজন্ম। তার জানার অধিকার আছে। আমি বললাম, অর্ণব, তুমি যদি খুব জানতে চাও, একদিন তোমাকে নিয়ে যাব গু। অর্ণব খুশি হয়ে বলল, সত্যি নানি? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি কারো কাছে এই কথা বলবে না গি। অর্ণব গম্ভীর হয়ে বলল, আমি প্রতিজ্ঞা করছি নানি গি। সেদিন রাতে আমি অর্ণবকে নিয়ে কূপের কাছে গেলাম। তনয় আর প্রিয়াও এলো। অর্ণব কূপ দেখে অবাক হয়ে বলল, নানি, এত গভীর? আমি বললাম, হ্যাঁ, কিন্তু ভয় পেজো না। আমরা সবাই একসাথে আছি গু। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামলাম। অর্ণব সুড়ঙ্গ দেখে আরও অবাক। সে বলল, নানি, এই সুড়ঙ্গ কোথায় যায়? আমি বললাম, চলো দেখবে গু। গুহায় পৌঁছে অর্ণব চোখ ছানাবড়া করে ফেলল। বলল, নানি, এখানে এত আলো কোথা থেকে? আমি বললাম, এটা একটা রহস্য। অর্ণব সেই বইটা দেখে বলল, এটা কি নানি? তনয় বলল, এটা একটা বিশেষ বই। এই বইয়ে পরিবার সম্পর্কে অনেক ভালো কথা লেখা আছে গি। অর্ণব বইটা খুলে দেখতে চাইল। কিন্তু সে তো এখনও পড়তে পারে না। আমি অর্ণবকে বইয়ের একটা অংশ পড়ে শোনালাম, পরিবার হল ভালোবাসার বাগান। এই বাগানে সবাই মিলে একসাথে থাকে, একে অপরের যত্ন নেয় গি। অর্ণব বলল, আমাদের পরিবারও তো এমনই গি। আমি বললাম, ঠিকই বলেছ গু। তারপর আমরা কমলা দেবীর কাছে গেলাম। কমলা দেবী অর্ণবকে দেখে খুব খুশি হলেন। তিনি বললেন, এই তো আমাদের নতুন প্রজন্ম। তুমি কি সুন্দর। অর্ণব লজ্জা পেয়ে আমার কাছে লুকাল। কমলা দেবী বললেন, অর্ণব, তুমি খুব ভালো একটা পরিবারে জন্মেছ। তোমার নানি, তোমার বাবা মা সবাই তোমাকে অনেক ভালোবাসে গি। অর্ণব বলল, আমিও তাদের ভালোবাসি গি। কমলা দেবী বললেন, তুমি বড় হয়ে একজন ভালো মানুষ হবে। তোমার পরিবারের নাম উজ্জ্বল করবে গি। আমি বললাম, কমলা দেবী, অর্ণবকে কিছু উপদেশ দিন গু। কমলা দেবী অর্ণবকে কাছে ডেকে বললেন, অর্ণব, তুমি সবসময় সত্য কথা বলবে। বাবা মায়ের কথা মানবে। পড়াশোনা ভালো করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি সবার সাথে ভালো ব্যবহার করবে গি। অর্ণব মাথা নাড়ল। কমলা দেবী আরও বললেন, অর্ণব, তুমি যখন বড় হয়ে বিয়ে করবে, তখন তোমার স্ত্রীকেও পরিবারের অংশ মনে করবে। তোমার পরিবার যেমন তোমাকে ভালোবাসে, তুমিও তোমার স্ত্রীকে তেমন ভালোবাসবে গি। অর্ণব বলল, আমি সব কথা মনে রাখব। বাড়ি ফিরে অর্ণব আমাকে বলল, নানি, সেই দিদি খুব ভালো। তিনি আমাকে অনেক ভালো কথা বলেছেন গু। আমি বললাম, তুমি সেই কথাগুলো মনে রাখবে? অর্ণব বলল, হ্যাঁ নানি। আমি একজন ভালো মানুষ হব। এভাবে আরও কয়েক বছর কেটে গেল। অর্ণব এখন 10 বছরের। শর্মিলীও 5 বছরের। একদিন মিন্ময়ী এসে বলল, মা, আমি শর্মিলীকেও সেই জায়গা দেখাতে চাই। আমি বললাম, সে এখনও অনেক ছোটই। মিন্ময়ী বলল, তবুও মা, সে আমাদের পরিবারের অংশ। তার জানার অধিকার আছে গু। আমি একটু ভাবলাম। তারপর রাজি হয়ে গেলাম। সেদিন রাতে আমরা সবাই মিলে কূপের কাছে গেলাম। আমি, প্রদীপ, তনয়, প্রিয়া, মিন্ময়ী, অর্ণব আর ছোট্ট শর্মিলী। শর্মিলী প্রথমে ভয় পেয়েছিল। কিন্তু আমরা সবাই তার সাথে থাকায় সে সাহস পেল। কমলা দেবী শর্মিলীকে দেখে বললেন, আহা, কত সুন্দর মেয়ে। আমার নাম নিয়ে নাম রেখেছে।
শর্মিলী লজ্জা পেয়ে মিন্ময়ীর কাছে লুকাল। কমলা দেবী আমাদের সবাইকে বললেন, তোমাদের পরিবার দেখে আমার খুব ভালো লাগছে। তোমরা সবাই মিলে কত সুন্দরভাবে থাকছ গো। প্রদীপ বলল, কমলা দেবী, এসব আপনার আশীর্বাদে কি? কমলা দেবী বললেন, না, এসব তোমাদের ভালোবাসার কারণে কি। তখন আমি একটা প্রশ্ন করলাম, কমলা দেবী, আপনি কি আমাদের বলতে পারবেন ভবিষ্যতে আমাদের পরিবারের কি হবে? কমলা দেবী হেসে বললেন, শর্মিলা, ভবিষ্যৎ কেউ বলতে পারে না। কিন্তু তোমাদের পরিবারে যে ভালোবাসা আছে সেটা তোমাদের সবসময় একসাথে রাখবে গু। তনয় বলল, দিদি, আমাদের সন্তানেরা কি সুখী হবে? কমলা দেবী বললেন, তোমরা যেভাবে তাদের লালন পালন করছ তারা অবশ্যই সুখী হবে। তারা ভালো মানুষ হবে গি। প্রিয়া বলল, দিদি, আমি কি একজন ভালো মা হতে পেরেছি? কমলা দেবী বললেন, অবশ্যই। তুমি অর্ণবকে খুব ভালোভাবে মানুষ করছ গু। মিন্ময়ীও বলল, দিদি, আমার ব্যাপারেও বলুন ঘু। কমলা দেবী বললেন, তুমিও খুব ভালো মা। শর্মিলী তোমার কাছ থেকে ভালো শিক্ষা পাচ্ছে গি। অর্ণব বলল, দিদি, আমি কি ভালো ছেলে? কমলা দেবী অর্ণবকে কোলে নিয়ে বললেন, তুমি খুব ভালো ছেলে। তুমি বড় হয়ে অনেক ভালো কাজ করবে গে। শর্মিলীও লজ্জা লজ্জা করে বলল, আমি? কমলা দেবী শর্মিলীর মাথায় হাত বুলিয়ে বললেন, তুমিও খুব ভালো মেয়ে। তুমি বড় হয়ে তোমার নানির মতো একজন আদর্শ মহিলা হবে গে। আমি বললাম, কমলা দেবী, আজ আমাদের পুরো পরিবার এখানে এসেছে। আপনি আমাদের সবাইকে আশীর্বাদ করুন গে। কমলা দেবী আমাদের সবাইকে আশীর্বাদ করে বললেন, তোমাদের পরিবার যেন সবসময় এভাবেই একসাথে থাকে। তোমাদের মধ্যে যেন কখনো কোনো বিভেদ না আসে। তোমরা যেন সবসময় একে অপরকে ভালোবাসো। আমরা সবাই তার পা ছুঁয়ে প্রণাম করলাম। বাড়ি ফিরে আমাদের সবার মনে একটা অদ্ভুত প্রশান্তি। প্রদীপ বলল, শর্মিলা, আজকের দিনটা আমার জীবনের সেরা দিনগুলোর একটি গু। আমি বললাম, কেন? প্রদীপ বলল, আমি দেখলাম আমাদের পুরো পরিবার কত একতাবদ্ধ। আমাদের সন্তান, নাতিনাতনি সবাই কত ভালো গু। তনয় বলল, বাবা, এসব মায়ের কারণে। মা আমাদের যে শিক্ষা দিয়েছে সেটাই আমাদের পরিবারের শক্তি গু। প্রিয়াও বলল, সত্যি, আমি এই পরিবারে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে করি গিয়ে। মিন্ময়ী বলল, আমিও মা। আমি যতই দূরে থাকি এই পরিবারের ভালোবাসা আমাকে শক্তি দেয়া গু। অর্ণব বলল, নানি,